তো প্যারালাল প্রোগ্রামিং তো আমরা জানি সবাই মোটামুটি কিছু ধারণা আছে যে আসলে প্যারালাল প্রোগ্রামিং আসলে যে বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা যদি প্যারালেলিজম ইমপ্লিমেন্ট করতে পারি কোনো প্রোগ্রামিং এর মধ্যে তাহলে সেটাকে আমরা আসলে এক পথে বা বেসিক পথে যাবে প্যারালাল প্রোগ্রামিং হয়তো বলা যায় যদিও এটা আসলে কোনো স্টেট অফ দ্য আর্ট ডেফিনেশন না তারপর আসলে বলা যায় যে আসলে আমাদের নর্মাল যে কম্পিউটারগুলো আছে বা নর্মাল বা ইউনিপ্রসেসর যে সিস্টেমগুলো আছে ইউনিপ্রসেসর সিস্টেমে দেখা যায় যে আপনার একটা প্রোগ্রাম আপনি এট এ টাইম একটা মাত্র প্রোগ্রামে রান করতে পারবেন তো ওই তো আমরা আসলে একসাথে অনেকগুলো কাজ করার বা কাজ চালিয়ে যাওয়ার জন্য যে প্রসেসটা চালাই সেটাকে আমরা আসলে বলি প্যারালাল প্রোগ্রামিং যে আসলে একই সাথে আমরা অনেকগুলো কাজ করবো এখন এই প্যারালিজম আবার কয়েকটা ভাগে ভাগ আছে যেমন একটা ভাগ আমাদের ছিল যে প্যারালিজম আমরা ইউনিপ্রসেসর সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারি কিনা দ্যাট মিনস হচ্ছে আমার একটা মাত্র প্রসেসর আছে এই একটা মাত্র প্রসেসর দিয়ে আমি একই সাথে মাল্টিপল কাজ আদায় করে নিতে পারি কিনা যদি আমি একই একটা মাত্র প্রসেসর বা একটা মাত্র কোড থেকে মাল্টিপল কাজ আদায় করে নিতে পারি তাহলে আমরা যেটা বললাম যে প্যারালিজম ইমপ্লিমেন্টেড ইন সিঙ্গেল প্রসেসর বা ইউনিপ্রসেসর সিস্টেম বাট যদি এমন হয় যে আসলে আমার আসলে কোর অনেকগুলো আছে দ্যাট মিনস হচ্ছে ফর এক্সাম্পল আমার কোর i5 কম্পিউটার বা আমার হচ্ছে কোর i7 কম্পিউটার ঠিক আছে তো দেখা যায় ওখানে আসলে 4টা কোর থাকতে পারে 3টা কোর থাকতে পারে বা 6টা কোর থাকতে পারে তো আপনার এই যে 6টা কোর 4টা কোর 5টা কোর এই যে কোরের সংখ্যার উপরে আপনি ফর এক্সাম্পল আমরা বললাম যে একটা প্যারালিজম ছিল আপনার একটা সিঙ্গেল প্রসেসরের উপরে আর আমার এখন যদি আমি যদি মাল্টি প্রসেসরের উপরে প্যারালিজম ইমপ্লিমেন্ট করি দ্যাট মিনস হচ্ছে আমার প্রসেসর হচ্ছে 4টা হইতে পারে 6টা হইতে পারে 8টা হইতে পারে ঠিক আছে প্রসেসরের কোর আমার 8টা কোর হলো তো 8টা কোরের মধ্যে যদি আমরা এই প্যারালিজমটা এমন ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি দ্যাট মিনস হচ্ছে 8টা কোরের মধ্যে 8টা কাজ হবে না এট এ টাইমে যদি আমি 8 এর বেশি কাজ করতে পারি ঠিক আছে এট এ টাইম 8 এর বেশি দ্যাট মিনস হচ্ছে আমার কোর সংখ্যা যদি n সংখ্যক হয় তাহলে আমি n এর বেশি n প্লাস লিস্ট মিনিমাম আমি n প্লাস 1 সংখ্যক কাজ যদি আদায় করে নিতে পারি তাহলে হয়তো আমরা এটাকে প্যারালিজম বলতে পারবো বাট আমাদের বেসিক যে আইডিয়াটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোরের মধ্যে আমরা যতটুকু সর্বোচ্চ যতটুকু কাজ আমরা নিতে পারি দ্যাট মিনস হচ্ছে হয়তো একটা প্রসেসরে একটা কোরের মধ্যে আপনার 4টা ক্লাস 4টা জব রানিং হচ্ছে ঠিক আছে আরেকটার মধ্যে হচ্ছে আপনার 5টা জব রানিং হচ্ছে আরেকটার মধ্যে 6টা থ্রেড রানিং হচ্ছে ঠিক আছে সো এইভাবে যদি আমি করতে পারি যে কোনোটাতে 5টা কোনোটাতে 4টা কোনোটাতে 6টা আমি করে করে দেখা যায় হয়তো আমার হয়তো একই সাথে এট এ টাইম আমি যদি ফুলি ইউটিলাইজ করি তাহলে হয়তো 6টা বা 7টা জিনিস 7টা কোর আমার রান করলো ঠিক আছে সো তখন আমরা বলতে পারবো যেটা আসলে প্যারালিজম বা প্যারালাল তো এই প্যারালিজমটা আসলে কি ইমপ্লিমেন্ট করতে পারি তো সেটার জন্য আলাদা একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলি প্যারালাল প্রোগ্রামিং প্যারালাল প্রোগ্রামিং বলতে আসলে এই যে আমি প্যারালালিজমটা ইমপ্লিমেন্ট করব সেই ইমপ্লিমেন্ট করার যে আমাদের যে টেকনিকগুলো তো আমরা নর্মালি জানি যে আসলে প্যারালালে কিছু করতে গেলে বা আমরা যদি প্যারালাল প্রোগ্রাম করতে যাই তাহলে আমাদের কিছু জিনিস প্রথমেই আসে যেমন প্রথম যে কনসেপ্ট আসে সেটা হচ্ছে এই প্যারালাল ল্যাঙ্গুয়েজ মডেল ঠিক আছে যে প্যারালালিজমটা ইমপ্লিমেন্ট করার জন্য স্পেসিফিক্যালি কোনো ল্যাঙ্গুয়েজ আছে কিনা বা স্পেসিফিক্যালি বা আইডিয়ালি কোনো ল্যাঙ্গুয়েজ আছে কিনা তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যেহেতু আমরা প্রোগ্রামিং বলতেছি প্রোগ্রামিং এমন যেটা এমন একটা ল্যাঙ্গুয়েজ আছে তো আমরা বুঝতে পারছি এর সাথে কিছু জিনিস থাকবে যেমন হচ্ছে ডিবাগিং থাকবে ঠিক আছে কম্পাইলেশন থাকবে তারপর হচ্ছে আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট লাগে সেটা হচ্ছে আপনার কোড অপটিমাইজেশন ঠিক আছে আমরা সবাই জানি যে আসলে একটা প্রোগ্রাম যখন ফর এক্সাম্পল আপনারা একবার ছোট থেকে পড়ে আসছেন যে একটা সি প্রোগ্রাম কিভাবে রান করে বলতে বললে আপনারা টপাটপ বলতে পারবেন যে আসলে প্রথমে কম্পাইল হয় ইন্টারপ্রেট হয় হ্যাঁ তারপরে হচ্ছে এটাকে আসলে বিল্ড হয় তারপরে এটা অবজেক্ট ক্রিয়েট হয় অবজেক্ট ক্রিয়েটের পর অবজেক্ট ইনিশিয়ালাইজেশন হয় অবজেক্ট রান করে হ্যাঁ ইনিট থেকে অবজেক্ট রান করতেছে ঠিক আছে সব এই যে এই স্টেপগুলো হচ্ছে এই স্টেপগুলো আপনাকে শুধুমাত্র একটা তখন আমরা যখন সি প্রোগ্রামিং ক্ষেত্রে বলি বা একটা ছোট প্রোগ্রামিং ক্ষেত্রে বলি তখন আসলে একটা সিঙ্গেল একটা কোডের কথা বলি কিন্তু যখন আমাদের আসলে আমরা এরকম মাল্টিপল প্যারালাল প্রোগ্রামিং করবো তখন আসলে আমাদের জন্য এই যে কনসেপ্টটা যে আমাদের নর্মাল যে কনসেপ্টটা সেটা বা ইমপ্লিমেন্টেশন যে কনসেপ্টটা এই কনসেপ্টটা ট্রেডিশনাল কনসেপ্ট থেকে একটু সরে আসবে ঠিক আছে বা আমরা বলতে পারি যে একটু ডিফারেন্ট হবে তো এটা আসলে কিভাবে আসতে পারে এটা আসতে পারে হচ্ছে ফর এক্সাম্পল আমরা বললাম যে আসলে নর্মালি আমরা একটা যদি সি প্রোগ্রামের কথা চিন্তা করি তো সি প্রোগ্রামিং হচ্ছে নর্মালি আপনি আসলে প্রোগ্রামটা লেখেন তারপর হচ্ছে এটা গ্রামার চেক করেন যে সিনট্যাক্স এবং সিমান্টিক্স ঠিক আছে কিনা সেটা চেক করেন সিনট্যাক্স সিমান্টিক্স ঠিক থাকলে এরপর আপনি এটাকে কম্পাইল করেন ঠিক আছে কম্পাইলেশন করেন বা ইন্টারপ্রিটেশন করেন তো কম্পাইলেশন বা ইন্টারপ্রিটেশন করার পরে এটাকে আসলে আপনার আমরা যেটা বলি বিল্ড হয় দ্যাট মিনস হচ্ছে বিল্ড হওয়ার পর হচ্ছে আপনার একটা
অবজেক্ট ক্রিয়েট হয় বা ইনিট অবজেক্ট ক্রিয়েট হয় এবং হচ্ছে এটা মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়। ঠিক আছে, দ্যাটস ওয়াই এরপর আপনি ওই বাইনারি ট্রান্সলেটেড ফাইলটাকে আপনি রান করে দিতে পারেন। তো এটা হচ্ছে আপনার একটা সিঙ্গেল প্রোগ্রামের ক্ষেত্রে ছিল। প্যারালাল প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে এই প্রসেসগুলাই তখন আমি যখন প্যারালালিজম ইমপ্লিমেন্ট করতে তখন কিভাবে কাজ করবে। ঠিক আছে, সো যে এটা হচ্ছে আমরা যেটা বললাম যে নরমাল একটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা একটা কোডিং ক্ষেত্রে, সো আমাদের একটা প্রসেসর যদি 6টা করে প্রোগ্রাম রান করাইতে পারে, ঠিক আছে, তাহলে আমার এই একটা প্রসেসর জন্য এই 6টা কোড কিভাবে কাজ করবে। ঠিক আছে, বা আরেকটা জিনিস আমরা বলতে পারি সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমার একটা প্রোগ্রামই আছে। ঠিক আছে, আচ্ছা আমরা সিম্পলিসিটির জন্য আমরা 6টা প্রোগ্রামিং এর কথা বাদ দিলাম, একটা প্রোগ্রামিং কথাই ধরুন। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি একটা কোড লিখলেন, অনেক বড় একটা কোড। ফর এক্সাম্পল আপনার সফটওয়্যার প্রজেক্টের জন্য একটা কোড লিখলেন, অনেক বড় একটা কোড লিখছেন। ঠিক আছে, এরকম দেখা যায় অনেকগুলো ক্লাস টাস আছে, তারপর হচ্ছে আপনার অনেক অবজেক্ট আছে, তারপর হচ্ছে আপনি ডেটা পাস করতেছেন, মানে বিশাল একটা প্রজেক্ট আছে। তো আপনি এটাকে যখন রান করাবেন তখন দেখবেন যে রান করা বা কম্পাইলেশনের জন্য কিছু টাইম লাগে বা বিল্ড হওয়ার জন্য কিছু টাইম লাগে। তো এই টাইমটাকে আসলে আমরা আসলে মিনিমাইজ করার জন্য আসলে এই প্যারালিজমটা ইমপ্লিমেন্ট করি। প্যারালিজমটা কিভাবে করতে পারি, তো আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা আসলে একটু দেখেছিলাম, যদি আপনারা একটু রিকল করতে পারেন, সেটা হচ্ছে যে কিছু জিনিস আছে। ঠিক আছে, কিছু জিনিস আছে যেমন হচ্ছে ফর এক্সাম্পল আপনার যে কাজগুলো আসলে ইন্ডিপেন্ডেন্ট না, যে একটা কাজ আর একটা কাজের উপর ইন্ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, দ্যাট মিন্স ডিপেন্ডেন্ট না, সরি ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট না, যে একটা কাজ আর একটা কাজের উপর ডিপেন্ডেন্ট না, ওই কাজগুলো আমি অ্যাট এ টাইম রান করে দিতে পারি। বাট কোনো যদি আমার হয় যে একটা কাজ করানোর জন্য আমার আগের স্টেজের ফাইনাল আউটপুট দরকার বা ফাইনাল আউটকাম দরকার, তাহলে সেক্ষেত্রে আমাদের প্যারালিজম কিন্তু ইমপ্লিমেন্ট করা পসিবল হয় না, মানে ওই প্রোগ্রামের ক্ষেত্রে। কিন্তু আবার একই সময় আমরা কিন্তু আরেকটা কাজ ঠিকই শুরু করতে পারি, যেটা জিনিসটা আমরা আসলে কয়েকটা হচ্ছে আপনাদের টাইম স্পেস ডায়াগ্রাম দিয়ে আমরা আসলে দেখেছি, যদি একটু রিকল করে থাকতে পারি। আচ্ছা, এবার আসেন যে আমরা আসলে এই প্যারালাল প্রোগ্রামিং এর মধ্যে আসলে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো সেটা ফার্স্ট অফ অল সেটা হচ্ছে প্যারালাল প্রোগ্রামিং মডেলস, যে আসলে কি কি মডেল আছে। ঠিক আছে, এই প্যারালাল প্রোগ্রামিং ইমপ্লিমেন্ট করার জন্য বা কি কি কনসেপ্ট বা মডেল আছে। তো এই প্যারালাল প্রোগ্রামিং মডেলগুলো আসলে একটু স্পেসিফিক্যালি ডিজাইন করা হয় কিছু জিনিসের জন্য, যেমন হচ্ছে আপনার মাল্টি প্রসেসর সিস্টেম, যেখানে একটা অনেকগুলো প্রসেসর থাকতে পারে, অথবা মাল্টি কম্পিউটার সিস্টেম, অথবা ভেক্টর অর সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা কম্পিউটার সিস্টেম। তো আমরা নরমালি আসলে এই নরমালি বলতে হচ্ছে এই বইতে আসলে নরমালি 5টা মডেলের কথা ওরা ক্যারেক্টারাইজ করছে। ঠিক আছে, 5টা মডেলের কথা স্পেসিফিক্যালি হাইলাইট করছে। তো আমরা আসেন দেখি প্রথমে 5টা প্রোগ্রামিং মডেল কি ছিল। ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে শেয়ার্ড ভেরিয়েবল মডেল। ঠিক আছে, আমরা অলরেডি এটা দেখেছি, যেহেতু আপনাদের সাথে আমাদের আসলে একটু লং টাইমে একটু গ্যাপ পড়ে গেছে, তো আমরা আসলে একটু এটা শুরু থেকে আপনাদের সাথে একটু আলোচনা করে যাই। ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে শেয়ার্ড ভেরিয়েবল মডেল। এই শেয়ার্ড ভেরিয়েবল মডেলের মধ্যে আমরা আসলে যেটা বলি সেটা হচ্ছে যে বুঝে যাচ্ছে যে সেটা একটা শেয়ারিং এর ব্যাপার আছে। শেয়ারিংটা কি হচ্ছে সেটা হচ্ছে ভেরিয়েবল গুলো। ঠিক আছে, ভেরিয়েবল আমি হচ্ছে সে দ্যাট মিন্স হচ্ছে সে যেমন কমিউনিকেশন করবে। তো এই কমিউনিকেশনের ক্ষেত্রে আসলে কিছু জিনিস আসলে কমনলি শেয়ার করার জন্য যেটা হয়, যেমন অ্যাড্রেস স্পেস শেয়ার হইতে পারে অথবা রেস্ট্রিক্ট কোথাও থাকতে পারে। ঠিক আছে, আমরা নরমালি শেয়ার করতে হচ্ছে আসলে স্পেসটা বুঝি, যে একটা স্পেস বা মেমোরি বলতে। তো এখানে আসলে সব জায়গায় যে আপনার স্পেস শেয়ার হবে সেটা না, এখানে শেয়ার হইতেও পারে না হইতে পারে, বাট একটা জিনিস এখানে শেয়ার হবে, সেটা হচ্ছে ভেরিয়েবল গুলো। ঠিক আছে, আচ্ছা, তো এরপর আসেন যে এই কমিউনিকেশনের জন্য সে আসলে কি দিয়ে করবে, বা এই শেয়ার ভেরিয়েবল গুলো, যেহেতু আমার এখানে আমরা প্যারালিজম ইমপ্লিমেন্ট করবো, সো আমার অবশ্যই মাল্টি প্রসেসর বা মাল্টি কম্পিউটার সিস্টেমের সাথে ইমপ্লিমেন্ট করতে হবে। সো একটা কম্পিউটার বা একটা প্রসেসর আরেকটা প্রসেসরের সাথে কিভাবে কমিউনিকেশন করবে, কমিউনিকেশন করার জন্য একটা মেকানিজম আছে যেটাকে আমরা বলি ইন্টার প্রসেস কমিউনিকেশন বা আইপিসি। ঠিক আছে, ইন্টার প্রসেস কমিউনিকেশন। তো এই আইপিসি এর জন্য আসলে কিছু টেকনিক আছে যে ইন্টার প্রসেস কমিউনিকেশন গুলো কিভাবে করতে পারে, সিনক্রোনাস হবে না অ্যাসিনক্রোনাস হবে। তো ওটা ওই জায়গাটায় যাওয়ার আগে আমরা আসলে মডেলগুলো একটু বলে দিই। আচ্ছা, তো এখানে আচ্ছা একটু বলে দিই, সেটা হচ্ছে যে শেয়ার্ড ভেরিয়েবলের ক্ষেত্রে দুইটা মেকানিজম আছে ইন্টারপ্রসেস কমিউনিকেশনের জন্য। একটা হচ্ছে ইন্টারপ্রসেস কমিউনিকেশন যে শেয়ার্ড ভেরিয়েবল ইউজ করে, আর একটা হচ্ছে যে শেয়ার্ড ভেরিয়েবল ইউজ করবে না, মেসেজ পাসিং সিস্টেম ইউজ করবে। ফার্স্ট অফ অল ফিগার এটাকে একটু খেয়াল করে দেখেন। ফিগার এ তে যে এই একটা প্রসেস, প্রসেস এ, প্রসেস বি এবং প্রসেস সি, ওরা তিনজনেই হচ্ছে দেখেন একটা কমন একটা মেমোরি ইউজ করতেছে। ঠিক আছে, একটা কমন মেমোরি যেখানে আসলে আমার ভেরিয়েবল গুলো আছে, যে ভেরিয়েবল গুলো আছে শেয়ারিং এ কাজ করতে পারে বা শেয়ার ভেরিয়েবল আমরা বলতেছি।
ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই শেয়ার্ড ভেরিয়েবল ইউজ করে ইন্টার প্রসেস কমিউনিকেশন করার জন্য একটা ওয়ে, যে আমার এখানেই হচ্ছে এই সার্কুলার এরিয়াটার মধ্যে হচ্ছে বা রাউন্ডেড এরিয়ার মধ্যে হচ্ছে আমার ভেরিয়েবল গুলো থাকবে। এই ভেরিয়েবল গুলোর মধ্যে থেকে হচ্ছে আপনার এই প্রসেস, যে প্রসেসটা যখন যে ভেরিয়েবলটা দরকার হবে তখন সে সেটাকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এবং এটার জন্য কোনো ধরনের কোনো পারমিশন বা অ্যাক্সেস কিছু লাগবে না। ডিরেক্টলি যার যখন যেটা দরকার সেটাকে সে ইউজ করতে পারবে। এটাকে আমরা বলছি হচ্ছে শেয়ার্ড ভেরিয়েবল মডেল। এই মডেলটা ইউজ করে হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন হচ্ছে, যেমন প্রসেস এ প্রসেস বি এর সাথে কমিউনিকেট করতে পারে, প্রসেস সি প্রসেস বি এর সাথে পারে, আবার প্রসেস সি প্রসেস এ এর সাথে পারে, এবং ভাইস ভার্সা হতে পারে। আচ্ছা, এবার আসলে হচ্ছে মেসেজ পাসিং মডেল। মেসেজ পাসিং ইউজ করে যেটা হচ্ছে যে একটা মেসেজ পাসিং সিস্টেমটা হচ্ছে একটা প্রসেস আরেকটা প্রসেসকে আসলে মেসেজ পাঠাবে। ঠিক আছে, এবং মেসেজ সেন্ড করতে পারবে এবং মেসেজ রিসিভ করতে পারবে। তো এই সেন্ডিং এবং রিসিভিং এর এই দুইটা কাজের মাধ্যমে আসলে সব মেসেজের মাধ্যমে। প্রথমটা কিন্তু আপনাকে কেউ কাউকে মেসেজ পাঠাচ্ছে না, ঠিক আছে, যার যেটা দরকার আছে ওইটা ভায়া সে কমিউনিকেট করতেছে। দি মেসেজ পাসিং এর ক্ষেত্রে এখানে হচ্ছে দেখেন একজন আরেকজনকে আসলে একটা মেসেজ পাঠাচ্ছে এবং সে মেসেজ রিসিভ করতেছে। মাঝখানে যে আসলে একটা লম্বা আপনার একটা দাগ দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলছি যে কমিউনিকেশন চ্যানেল। দ্যাট মিনস হচ্ছে এই চ্যানেল ধরে সে আসলে কমিউনিকেট করতে পারবে, বা বলা যায় এই চ্যানেলের মাধ্যমে সে মেসেজগুলো পাস হবে। এবং এই মেসেজ পাসিং এর মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার কিছু সুবিধা আছে, যেমন শেয়ার্ড ভেরিয়েবল হচ্ছে আপনার মেসেজ পাসিং সিস্টেমটা হচ্ছে আপনার অনেক বেশি সিকিউর। ঠিক আছে, যে আসলে এবং হচ্ছে আপনার কলিশন হওয়ার খুব সম্ভাবনা খুব কম। দ্যাট মিনস হচ্ছে আপনি যাকে পাঠাচ্ছেন সে শুধুমাত্র সেই ডিজার্ট প্রসেসে সে যাবে। ঠিক আছে, সে ডিজার্ট টাস্কের মধ্যে যাবে। যেমন আপনি এখানে শেয়ার্ড ভেরিয়েবল মধ্যে যেটা হইতে পারে সেটা হচ্ছে আপনি প্রসেস এ একটা মেসেজ ছেড়ে দিল, এটা আসলে প্রসেস বিও দেখতে পারতেছে, সিও দেখতে পারতেছে, যে যেটা পারতেছে সে পিক করে নিতে পারবে। এখানে কোনো রেস্ট্রিকশন নেই। বাট এখানে একটা রেস্ট্রিকশন আছে, মেসেজ পাসিং মধ্যে আপনি যাকে পাঠাবেন শুধুমাত্র সেই পাবে। ঠিক আছে, এবং যে কমিউনিকেশন চ্যানেল মেনটেন করবে সেটাই সে শুধু পাবে। আচ্ছা, তো এই মেসেজ পাসে আচ্ছা শেয়ার্ড ভেরিয়েবলের মধ্যে গেলে একটা জিনিস আমাদের চলে আসে, একটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। ঠিক আছে, ক্রিটিক্যাল সেকশন প্রবলেম যখন আমরা জানি কিছু শেয়ারিং হয় তখন ক্রিটিক্যাল সেকশন একটা প্রবলেম থাকে। এই প্রবলেমটা কি ছিল? এই প্রবলেমটা ছিল যে এমন যে আসলে আমরা যখন রিড করতে পারি, যখন পড়তে পারি, বা মেমরি যখন শুধুমাত্র রিড অপশনে এনেবল থাকে, তখন আসলে সবাই এটাকে রিড করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন এটাতে আসলে আপডেট, মডিফিকেশন এবং রাইট অপারেশন পারফর্ম হয়, তখন আসলে এট এ টাইম অন্য কোনো অপারেশনগুলো অন্য প্রসেসে অ্যাক্সেস না দেওয়াই ভালো। ফর এক্সাম্পল, প্রসেস এ যদি আপনার একটা কন্টেন্ট আপডেট করতে যায়, তখন আসলে আমি প্রসেস অন্য যে কোনো প্রসেসকে আমি ওই ওই ডকুমেন্টে আমি হাত দিতে দিব না। দ্যাট মিনস হচ্ছে অন্য কোনো কাউকে আপডেট করতে দিব না। যে এট এ টাইম একটা মাত্র মানুষ সে রাইট করতে পারবে। রিড অপশন সবার জন্য ওপেন থাকে। এট এ টাইম ৫ জনও রিড করলো, ১০টা প্রসেস রিড করলো। হ্যাঁ, ওটাতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে যদি একই সাথে ২ জন রাইট করতে চায়, মডিফিকেশন বা আপডেট করতে চায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আমরা মেনটেন করি সেটা হচ্ছে, বা যে প্রবলেমগুলো অ্যারেঞ্জ করে সেই প্রবলেমগুলোকে একসাথে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। তো ক্রিটিক্যাল সেকশন প্রবলেমের মধ্যে যে জিনিসটা থাকে, এটা আপনারা পড়ে আসছেন অলরেডি, যে ক্রিটিক্যাল সেকশন প্রবলেমগুলো হ্যান্ডেল করার জন্য ৪টা মেকানিজমও আছে। এই মেকানিজমগুলো কেউ মেনটেন করে আসলে আপনার এই মেকানিজমগুলো যদি আমরা মেনটেন করি তাহলে হচ্ছে আমাদের আসলে ডেডলকে আমরা পড়ি না। ডেডলকটা কি জিনিস? ডেডলকটা হচ্ছে এমন একটা মেকানিজম যেটা হচ্ছে, বা এমন একটা সিচুয়েশন যেখানে হচ্ছে আপনার একই সাথে অনেকে অ্যাক্সেস করতে যাচ্ছে কিন্তু কেউ অ্যাক্সেস করতে পারতেছে না, বা সবাই আসলে ওয়েটিং অবস্থা বা হ্যাঙ্গিং অবস্থায় আছে। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য এই ক্রিটিক্যাল সেকশন প্রবলেমে আমাদের আসলে ৪টা জিনিস আমরা ইউজ করি, বা ৪টা টার্ম। একটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। ঠিক আছে, ফার্স্ট অফ অল যেটা মিউচুয়াল এক্সক্লুশন ছিল ফার্স্ট যে কন্ডিশনটা, যে তার মানে হচ্ছে যে আমি একটা টাইম একটা মাত্র প্রসেস একবার মাত্র সুযোগ পাবে অ্যাট এ টাইম। ঠিক আছে, অ্যাট এ টাইম আমি দুটো প্রসেসকে আমার ক্রিটিক্যাল সেকশনকে ইউজ করতে দিব না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোনো ডেডলক পাওয়া যাবে না। কর্মজম হয় যে ওয়েটিং এর ক্ষেত্রে একটা ডেডলকে পড়ে গেছে, তো এই ডেডলক ওয়েটা কিন্তু না হয়, বা কোনো সার্কুলার ওয়েটকে আমরা অ্যালাউ করবো না। ঠিক আছে, সার্কুলার ওয়েটকে আমরা দিব না। দুজনেই চাচ্ছে কেউই পাইতেছে না এমন জন্য না, যেমন হয় যে একজন পাবে, একজন শেষে গেলে আরেকজন পাবে, সিস্টেমটা হবে এরকম। তারপর আরেকটা আছে নো প্রিমপ্রিপশন। নো প্রিমপ্রিপশন যেটা ছিল সেটা হচ্ছে যে অনেক সময় আসে দেখা যায় যে আমার হাই ফ্রিকোয়েন্সি বা হাই ডিমান্ডেড যদি একটা আরেকটা প্রসেস চলে আসে, তো যে ইউজ করতেছিল সেই জায়গাটা ছেড়ে দেয়। হ্যাঁ, কাজটা ছেড়ে দেয়। তো এই কাজ ছেড়ে দেওয়াটাকে আমরা বলি আসলে প্রিমপ্রিপশন, বা প্রিমপ্টিভ করে দেয়, যে খালি করে দেয় আরেকজনের জন্য।
বাট এটা করলে আসলে একটু ঝামেলা হয়। সো আমরা আসলে এই জিনিসটাকে অ্যালাউ করবো না, সেটা হচ্ছে নো প্রিন্টেশন, তাহলে আমাদের আর ডেডলক হবে না। তারপর হচ্ছে ইভেনচুয়াল এন্ট্রি। আরেকটা হচ্ছে ইভেনচুয়াল এন্ট্রি, যে আসলে অনেক সময় দেখা যায় অনেক প্রসেসর ঢুকতেই পারে না, ঠিক আছে, মানে দ্যাট মিনস হচ্ছে অ্যাক্সেস করতেই পারে না, অন্যরাই অ্যাক্সেস করে যাচ্ছে। হয়তো টোটাল আমার 10টা প্রসেস আছে, 10টার মধ্যে দেখা যায় 5টা বা 6টা রেগুলার অ্যাক্সেস করে যাচ্ছে, আর বাকি 4টা কোনো সুযোগই হচ্ছে না, ওইটা যেন না হয়। তো ওইটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এই 4টা জিনিস আমরা যদি মনোযোগ দিই, তাহলে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল সেকশন প্রবলেমগুলো আমরা হ্যান্ডেল করতে পারবো, এবং এই ক্রিটিক্যাল সেকশন প্রবলেম হ্যান্ডেল করতে পারলে আমাদের শেয়ার ভেরিয়েবল ইউজ করা আমাদের জন্য কমফোর্টেবল হবে। আচ্ছা, তো আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই প্রোটেক্টেড অ্যাক্সেস, যে অ্যাক্সেসিংটা আমরা আসলে এই প্রোটেক্ট করবো, এবং যে আমাদের যে ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটা ছিল, যে ক্রিটিক্যাল সেকশনে কি কারণে আমাদের প্রবলেমগুলো হতে পারে, বা এই যে কন্ডিশনগুলো ছিল, যেটাকে আমরা রেস কন্ডিশন বলি, এই রেস কন্ডিশনগুলো অ্যাভয়েড করার জন্য আমাদের যে আমরা যে চারটা টেকনিক নিয়ে আলোচনা করলাম, ওই টেকনিকগুলো আমাদের জন্য কাজে লাগবে। তো আমাদের এখনো আবার একটা প্রবলেম আছে, যে আপনার এই রেস কন্ডিশন, এই জিনিসটাকে আপনি যদি অ্যাভয়েড করতে চান, এটা আপনার অ্যাভয়েড করার সুযোগ নেই, সবগুলোকে চ্যালেঞ্জ আমরা ডেফিনেটলি আপনাকে আসলে হ্যান্ডেল করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসলে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমরা যে মডেলগুলো বলতেছিলাম, আরো কয়েকটা মডেল, 4টা মডেল আছে, যেমন হচ্ছে মাল্টি প্রোগ্রামিং, ঠিক আছে, মডেল না আসলে বলা যায় মুড আছে, ঠিক আছে, এই শেয়ার্ড ভেরিয়েবল মাল্টিপ্লেক্সিং ক্ষেত্রে। তো আমাদের আসলে 4টা অপারেশনাল মুড আছে, যেমন এই মুডগুলোকে আমরা বলছিলাম ছিল, একটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং, মাল্টিটাস্কিং, এবং হচ্ছে মাল্টি থ্রেডিং, ঠিক আছে, মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং, মাল্টিটাস্কিং এবং মাল্টি থ্রেডিং। তো প্রথমে আসলে হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। মাল্টি প্রোগ্রামিং ছিল যে আসলে বলা যায় যে মাল্টি প্রোগ্রামিংকে এমনভাবে ডিফাইন করা হয় যাতে করে যে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম যদি আমার একটা সিঙ্গেল প্রসেসরে রান করতে পারে, বা অনেকগুলো মাল্টিপল প্রসেসরে রান করতে পারে, ঠিক আছে, যে আসলে কোনো রিসোর্স শেয়ারিং এর মাধ্যমে বা টাইম শেয়ারিং এর মাধ্যমে যদি করতে পারে, তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে টাইম শেয়ারিং এর মাধ্যমে যদি করতে পারে, তাহলে আমরা এটাকে মাল্টি প্রোগ্রামিং বলতে পারি। বা এক কথা বলা যায় যে অনেকগুলো যদি আমার স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম, ঠিক আছে, একটা সিঙ্গেল প্রসেসর অথবা মাল্টিপল প্রসেসরে একটা টাইম শেয়ারিং এর মাধ্যমে যদি আমি ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে, এবং তারা যদি শেয়ারিং এর মাধ্যমে সিস্টেমের রিসোর্সগুলো ইউজ করতে পারে, তখন ওই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে মাল্টি প্রোগ্রামিং সিস্টেম, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার মাল্টি প্রসেসর সিস্টেম। মাল্টি প্রসেসর সিস্টেম হচ্ছে যেমন হচ্ছে যে একটা প্রবলেম, যে আপনার একটা প্রবলেম, সেটা হচ্ছে আপনার একটা সিঙ্গেল প্রসেসরও সলভ হতে পারে, অথবা আপনার মাল্টিপল প্রসেসরও সলভ হতে পারে, ঠিক আছে, দুটো অপশন থাকে, যে আসলে একটা এই মাল্টিপল প্রোগ্রামস একটা প্রসেসরে রান করতে পারে, অথবা মাল্টিপল প্রোগ্রাম মাল্টিপল প্রসেসরে রান করতে পারে। তো ওই জিনিসটাকে আমাদের ছিল আসলে মাল্টি প্রসেসিং। তো দুই ধরনের মাল্টি প্রসেসিং ওরা আলোচনা করেছে, ঠিক আছে, বা বলা যায় যে দুই ধরনের মাল্টি প্রসেসিং সিস্টেম নিয়ে ওরা আলোচনা করছে। যেমন একটা হচ্ছে আপনার মাল্টিপল ইনস্ট্রাকশন, মাল্টিপল ডেটা, ঠিক আছে, আর একটা ছিল মাল্টিপল প্রোগ্রাম ওভার মাল্টিপল ডেটা স্ট্রিম। এই দুইটা জিনিস নিয়ে ওরা আলোচনা আসলে করেছে। এরপর আসলে হচ্ছে মাল্টিটাস্কিং। তো মাল্টিটাস্কিং এবং মাল্টি থ্রেডিং। আচ্ছা, মাল্টিটাস্কিং তো আপনারা জানেন, সেটা হচ্ছে যে আসলে একই সাথে অনেকগুলো বা কাজ, অনেকগুলো একটা সিঙ্গেল প্রোগ্রাম যদি আমি আসলে অনেকগুলা জায়গায় ভাগ করে দিতে পারি, বা হচ্ছে অনেকগুলা কাজ অনেক একটা সিঙ্গেল প্রোগ্রাম, একটা সিঙ্গেল প্রসেস যদি হয়, তখন আসলে আমরা সেটাকে মাল্টিটাস্কিং বলি, ঠিক আছে। তো মাল্টিটাস্কিং এর একটা এক্সাম্পল হিসেবে ওদের একটা ছিল, সেটা হচ্ছে ওরা বলছিল ক্রিয়েট মাল্টিপ্রসেসর সিস্টেম, যেখানে আসলে ওরা এই মাল্টিটাস্কিং ইমপ্লিমেন্ট করতে পারে। নেক্সট আসলে হচ্ছে মাল্টি থ্রেডিং। মাল্টি থ্রেডিং কনসেপ্টটা আসলে মাল্টি থ্রেডিং বলতে আসলে মাল্টিটাস্কিং এবং মাল্টি প্রসেসিং যে কনসেপ্ট আছে, এই দুইটার কনসেপ্টের এক্সটেনশনটাই হচ্ছে আপনার মাল্টি থ্রেডিং। মাল্টিটাস্কিং এবং মাল্টি প্রসেসিং এই দুইটার কনসেপ্টের এক্সটেনশন বা কম্বাইন করে যদি আপনি এক্সটেনশন করেন, তখন যে কনসেপ্ট আসে সেটা হচ্ছে আপনার মাল্টি থ্রেডিং। তো আমরা জানি যে আসলে থ্রেড কি, থ্রেড হচ্ছে সিঙ্গেল ইউনিট অফ এক্সিকিউশন, সিঙ্গেল ইউনিট অফ প্রোগ্রাম, সরি সিঙ্গেল ইউনিট অফ প্রোগ্রাম, যেটাকে আমরা আসলে থ্রেড বলি। একটা প্রোগ্রামের একটা সিঙ্গেল বা একবারে ইউনিট, যে ইউনিটটা আছে সেটাকে আমরা বলছি হচ্ছে থ্রেড। তো এই মাল্টি থ্রেড একই সাথে অনেকগুলো থ্রেড কাজ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এটারও আসলে কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে মাল্টি থ্রেডিং এর জন্য আসলে আহ, একটা
একটা সিঙ্গেল থ্রেডেড কার্নেলের এক্সাম্পল বলছে, ওটা যেমন হচ্ছে ইউনিক্স বা ওএস। ইউনিক্স বাই ওএস, যেটা হচ্ছে ট্রেডিশনাল একটা সিঙ্গেল থ্রেডেড কার্নেল, যেখানে আসলে একটা প্রসেসর এডিটেড একটা মাত্র কার্নেল ওএস কার্নেল ইউজ করতে পারে। ঠিক আছে, মাল্টি থ্রেডিং যখন করবো তখন আসলে এরকম অনেকগুলো একটা কার্নেলেই আমি আসলে অনেকগুলো থ্রেড নিয়ে একসাথে কাজ করতে পারবো। আচ্ছা, এবার আসলে হচ্ছে পার্টিশনিং এন্ড রেপ্লিকেশন। পার্টিশনিং বলতে কি আর রেপ্লিকেশন কি? আচ্ছা, তো আমাদের যে মেন যেটা গোল সেটা হচ্ছে আমরা প্যারালেলিজম ইমপ্লিমেন্ট করবো বা প্যারালাল প্রোগ্রামিং কে ইমপ্লিমেন্ট করবো। প্যারালেলিজম ইমপ্লিমেন্ট করতে আমাদের এই দুটো জিনিস লাগে, একটা হচ্ছে পার্টিশনিং আর একটা হচ্ছে রেপ্লিকেশন। পার্টিশনিং কি? পার্টিশনিং হচ্ছে বড় কোনো প্রোগ্রামকে যদি আমরা ভাগ ভাগ করে দিতে পারি, অনেকগুলো পার্টিশন দিতে পারি, পার্টিশন করে আমরা তখন তাকে দেখা যায় যে এবং একটা পার্টিশন যদি আরেকটা পার্টিশন থেকে ইন্ডিপেন্ডেন্ট থাকে, তাহলে দেখা যায় আমরা হয়তো একই প্রসেসর একই সাথে ধীরে ধীরে কাজ করতে পারবো। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে সেই কনসেপ্ট থেকে আসলে এই পার্টিশনিং কনসেপ্টটা আসছে। এরপর আসলে হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন হচ্ছে ফর এক্সাম্পল আপনার অনেক সময় দেখা যায় যে আপনার ডেটা রেপ্লিকেশনের দরকার হয়, ডেটা রেপ্লিকেশন দরকার হয় বা কোডের রেপ্লিকেশন দরকার হয়। ফর এক্সাম্পল আপনি একই জিনিস বা একটা কোড আপনার কয়েকটা জায়গায় রান করবেন, সো সেখানে দেখা যায় আপনার ইনস্ট্রাকশনটা সেম ইনস্ট্রাকশন দেওয়া থাকে, তো এই ইনস্ট্রাকশন ফলো করার জন্য তো ওই ইনস্ট্রাকশনগুলো আপনাকে রেপ্লিকেশন করতে হয়, প্লাস আপনার ডেটাগুলোকে রেপ্লিকেশন করতে হয়। কেউ হয়তো আপনার ফর এক্সাম্পল একটা কাজকে যদি আমি 1 থেকে 10টা স্টেজে ভাগ করি, ঠিক আছে, তো কোনো প্রসেসর দেখা যাবে 1 থেকে 3 পর্যন্ত করতেছে, কোনোটা 4 থেকে 5, কোনোটা হচ্ছে আপনার 7 থেকে 10 এভাবে করতেছে। তো এই যেভাবে করতেছে, তো প্রত্যেকটা স্টেজে আমার দেখা যাচ্ছে ডেটা দরকার হচ্ছে। এখন এই ডেটা যদি আমার সেম ডেটা সেট থাকে, তাহলে আমি দেখা যাবে এই সেম ডেটা সেট আমি যদি আমি 3টা জায়গায় যদি কপি করে দিই বা রেপ্লিকেট করে দিই, তখন হচ্ছে আমার জন্য 3টে প্রসেসর একই টাইমে কাজ করতে পারে এবং সেই জিনিসটা আমার জন্য সুবিধা হয়। সেই সেই কনসেপ্ট থেকে আসলে এই অ্যাপ্লিকেশনটা আসে। এই অ্যাপ্লিকেশন শুধুমাত্র আপনার ডেটা হবে তা না, প্রোগ্রামের অ্যাপ্লিকেশন হতে পারে। ঠিক আছে, আচ্ছা ব্যাপারটা কি বুঝতে পারছেন? আরো কোনো কোশ্চেন আছে? কি শুনতেছেন? কেউ কোনো কথা বলেন, আমি আসলে বুঝি না কেউ শুনতেছেন না শুনতেছেন না। আশিক আহমেদ, আপনি কি আছেন? আশিক আহমেদ, জি ম্যাম। আচ্ছা আপনি কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। বুঝতেছেন কিছু? আমি একটু এইমাত্র আসছি, হুম, মানে এইমাত্র জয়েন করছি। তো জয়েন করছেন। একটু সমস্যা ছিল তো। আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে রেপ্লিকেশন পর্যন্ত। ঠিক হচ্ছে আমাদের প্যারাজিম ইমপ্লিমেন্ট করতে গেলে কিছু জিনিস লাগে, যেমন হচ্ছে একটা পার্টিশনিং এবং রেপ্লিকেশন। একটা পার্টিশনিং হচ্ছে আমাদের একটা বড় প্রোগ্রামকে কয়েকটা ভাগে ভাগ করা বা ছোট ছোট করে দেওয়া প্রোগ্রামের সুবিধা অনুযায়ী। আমার রেপ্লিকেশন হচ্ছে যে আমার একই কাজ যেহেতু রিপিটেড কাজ, এবং রিপিটেড কাজগুলো আমি যখন মাল্টিপল জায়গায় করতে যাই, সেক্ষেত্রে আমার জন্য এ সুবিধা হয়। সে কারণে আমি ডেটা অথবা প্রোগ্রাম আমার নিড বেসিসে আমরা সেই জিনিসটা রেপ্লিকেট করতে পারি। এবং আপনাদের ক্লাসের একদম মানে শুরুর দিকে ক্লাসগুলোতে এক্সাম্পল দিয়েছিলেন প্যারালাল ডিস্ট্রিবিউটেড সিস্টেমে, খুব চমৎকার এক্সাম্পল হচ্ছে অনলাইন ম্যাকিং গুলা। ঠিক আছে, অনলাইন ব্যাংকিং কার্যক্রমগুলো। তো ওখানে আপনি খেয়াল করে দেখেন অনলাইন ব্যাংকিং কি হয়। অনলাইন ব্যাংকিং হয় যে আপনার যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি যে কোনো ধরনের আপনার মানি আপনি লেনদেন করতে পারবেন। ঠিক আছে, যে আপনি এখানে একটা ব্রাঞ্চ থেকে যে কোনো জায়গায় যে কোনো ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে ট্রানজেকশন আপনি করতে পারবেন। তো এই ট্রানজেকশনগুলোর জন্য তো দেখা যায় যে তারা আসলে যেটা করে রাখে, এই ওদের সার্ভার অনেকগুলো থাকে। সার্ভারগুলো এই ডেটা একসাথে ডেটাগুলো রেপ্লিকেটেড হয়। এবং মজার কথা যেটা এবং মোস্ট ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে আপনি যখন কোথাও একটা জায়গায় চেঞ্জ করেন, সাথে সাথে সবগুলো সার্ভারে অ্যাট এ টাইম চেঞ্জ হয়। ঠিক আছে, এক জায়গায় চেঞ্জ হওয়া মানে দ্যাট মিনস হচ্ছে আপনি একটা ব্রাঞ্চ থেকে ট্রানজাকশন করলেন, এই ট্রানজাকশন কমপ্লিট হওয়ার পরে সাথে সাথে হচ্ছে আপনার কনফার্মেশনে আপনার কাছে যখন কনফার্মেশন তখনই আসবে যখন হচ্ছে আপনার ওদের ডেটা বা ডেটা সার্ভার যেটা, সবগুলো ডেটা সার্ভার একসাথে যখন আপডেট হয়। ঠিক আছে, সবগুলো ডেটা সার্ভার একসাথে আপডেট হইতে পারলে আপনার আসলে ট্রানজাকশনটা সাকসেসফুল হবে, না হয় ওই ট্রানজাকশনটা আপনাদের আসলে ট্রানজাকশন ফেল হবে বা কমপ্লিট করবে না। তো
তো ওইটা হচ্ছে আপনারা যদি চিন্তা করে দেখেন বা ওই কনসেপ্টটা মাঝে মাঝে অ্যাপ্লাই করে দেখলে দেখবেন যে আপনাদের বোঝার জন্য অনেক সুবিধা হয়ে যাবে। ঠিক আছে? এই প্যারালাল এন্ড ডিস্ট্রিবিউটেড সিস্টেমের সবচেয়ে চমৎকার একটা এক্সাম্পল হচ্ছে এই আপনার এই অনলাইন ব্যাংকিং সিস্টেম। আরেকটা জিনিস আছে খুব সুন্দর এক্সাম্পল আপনারা আপনাদের একবারে হাতেই আছে, সেটা হচ্ছে আপনারা যদি গুগল ইউজ করেন। ঠিক আছে? গুগল আসলে এমন কোনো সার্ভিস নাই যেটা দেয় না। এবং যেটা গুগল হচ্ছে আমাদের একটা টেক জায়ান্ট। এই টেক জায়ান্টের আসলে তারা আসলে যত ধরনের সার্ভিস সম্ভব সকল ধরনের সার্ভিস আসলে তারা দিচ্ছে বা প্রোভাইড করতেছে। এই সার্ভিসগুলো প্রোভাইড করার জন্য আসলে তাকে অবশ্যই আসলে সেই প্যারালেলিজমটা ইমপ্লিমেন্ট করে। এবং এই প্যারালাল বা ডিস্ট্রিবিউটেড সিস্টেম বলতে আসলে এই ধরনের বড় বড় যে টেক জায়ান্টগুলো আছে, টেক জায়ান্টগুলো যে সার্ভিস আমাদের প্রোভাইড করতেছে সেগুলো কিন্তু আসলে এই মেকানিজমগুলো ফলো করে হচ্ছে। আচ্ছা, এবার আসেন হচ্ছে শিডিউলিং এন্ড হচ্ছে সিনক্রোনাইজেশন। আচ্ছা, শিডিউলিংটা কি? প্রথমে আমরা বলি যে আসলে আহ, আমাদের যে প্রোগ্রাম মডিউলটা আছে, ঠিক আছে, যে আসলে আমাদের যে প্রোগ্রাম মডিউলটা আছে এই প্রোগ্রাম মডিউলটা আপনার হচ্ছে কিভাবে শিডিউল করা যায়। দ্যাট মিনস হচ্ছে যে আমাদের কাছে এই প্যারালাল প্রোগ্রামিং ইম্পর্টেন্ট, প্যারালাল প্রোগ্রামিংকে ইমপ্লিমেন্ট করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে শিডিউলিংটা। শিডিউলিংটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা কেন বলতেছি, কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি শিডিউলিংটা ঠিকমতো না করেন, যে আসলে কার পরে কে কাজ করবে বা কে কোন কাজটা করবে, এই জিনিসটা যদি আপনি খুব সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে না পারেন, তাহলে হচ্ছে আপনার একটা মেসাকার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই শিডিউলিং গুলোকে আপনাকে খুব কেয়ারফুলি করতে হবে। শিডিউলিং এ আমরা জানি দুভাগে, একটা হচ্ছে আপনার স্ট্যাটিক শিডিউলিং হয়, আর একটা হচ্ছে আপনার ডাইনামিক শিডিউলিং। স্ট্যাটিক শিডিউলিং বলতে আমরা যে ম্যানুয়াল শিডিউলিংটা নরমালি বুঝি। ঠিক আছে? যে আপনি নরমালি ভাগ করে দিবেন যে কে কোনটা নিবে বা কে কোনটা নিবে না। ঠিক আছে? যে কোন প্রসেসর কোন কাজটা করবে, তারপর হচ্ছে কোন টাস্ক কোন প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করবে। এটা আসলে আপনারা যদি ম্যানুয়ালি ঠিক করে দিতে পারেন তাহলে সেটাকে আমরা বলছি যে স্ট্যাটিক শিডিউলিং। আর ডাইনামিক শিডিউলিং যেটা আমরা বলছি সেটা হচ্ছে স্ট্যাটিক শিডিউলিং মনে হয় এটা আপনার ইজি, ইমপ্লিমেন্টেশনটা ইজি, আপনার মাথা খাটাতে হবে বা আপনি হচ্ছে সামহাউ কমান্ড লাইন থেকে আপনি এটা কাজ করতে পারবেন। ডাইনামিক শিডিউলিংটা হচ্ছে আলাদা জিনিস, সেটা হচ্ছে আপনার একটা ডাইনামিক শিডিউলিং মানে হচ্ছে এই প্রোগ্রামিংটা একটা ডাইনামিক প্রোগ্রামিং করে দেওয়া থাকবে। সে আসলে আপনি যখন তাকে যে ক্রাইটেরিয়া দিয়ে প্রোগ্রামটা করে দিবেন সেই ক্রাইটেরিয়া অনুযায়ী সে আসলে এই ডিস্ট্রিবিউশনটা করবে। ঠিক আছে? এবং এই ডিস্ট্রিবিউশনটা হবে আপনার হচ্ছে রান টাইম, তারপরে হচ্ছে আপনার যখন প্রোগ্রাম চলাকালীন সময় অবস্থায় এই ডিস্ট্রিবিউশনটা করবে। তো এই ডাইনামিক শিডিউলিং আসলে আহ, এটা ইমপ্লিমেন্ট করার জন্য কিছু জিনিস আছে, যেমন হচ্ছে কিছু জিনিস দরকার, যেমন আপনি যদি এই ডাইনামিক শিডিউলিংটা ইমপ্লিমেন্ট করতে চান, যেমন হচ্ছে কনটেক্সট সুইচিং। ফার্স্ট কনটেক্সট সুইচিং দরকার হয়। কনটেক্সট সুইচিং মানে হচ্ছে একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে জাম্প করাটাকে আমরা বলতে হচ্ছে কনটেক্সট সুইচিং। মানে একটা কনটেক্সট থেকে আরেকটা কনটেক্সটে সে সুইচ করতেছে। ঠিক আছে? তারপর হচ্ছে প্রিএমশন, এটাও খুব ফাস্ট লাগবে, এবং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের সাপোর্টটা লাগবে এই ডাইনামিক শিডিউলিং এর জন্য। তো ডাইনামিক শিডিউলিং হিসেবে অনেক অ্যাডভান্টেজ আছে, যেমন হচ্ছে আপনাকে ম্যানুয়ালি করতে হচ্ছে না, আপনার কষ্ট নাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে রিসোর্স যে ইউটিলাইজেশনটা আছে, ঠিক আছে, আপনি যত ইফিসিয়েন্টলি ডাইনামিক শিডিউলিংটা করতে মানে প্রোগ্রামটা করতে পারবেন, তত ইফিসিয়েন্টলি আপনার কাজটা সে করে দিতে পারবে। এবং হচ্ছে অ্যাট এ টাইম হচ্ছে দেখা যায় আমাদের এক্সপেন্স অনেক কমে যায়। ঠিক আছে? এক্সপেন্স অনেক কমে যায়। তবে অনেক জায়গায় যেটা হয়, যেটা হচ্ছে অনেক সফিস্টিকেটেড যদি সিস্টেম হয়, মানে সফিস্টিকেটেড সিস্টেমে আসলে স্ট্যাটিক এবং ডাইনামিক দুইটা শিডিউলিং আসলে মেনটেন করা হয়। ঠিক আছে? একটা কোনো ক্ষেত্রে হয়তো স্ট্যাটিক শিডিউলিং মেনটেন করে, কোনো ক্ষেত্রে হয়তো ডাইনামিক শিডিউলিং মেনটেন করে। এটা হচ্ছে সফিস্টিকেটেড জিনিসগুলোর জন্য। ঠিক আছে? তো এটা হচ্ছে মোটামুটি একটা সহজ একটা জিনিস, যে আসলে আহ, উম, অনেক জায়গায় হচ্ছে যে আপনারা দেখা যায় যে কিছু কাজ আপনারা হয়তো নিজেরাই সবসময় করতে হয় বা নিজেদের একটু কনসার্ন লাগে, বা কিছু কাজ হচ্ছে আপনি প্রোগ্রামে দিয়ে দিলেন, সে অটোমেটিক্যালি ওই কাজগুলোতে এক্সপার্ট। তো আমরা এই জন্য বলছি যে সফিস্টিকেটেড যে সিস্টেমগুলো আছে সেই সফিস্টিকেটেড সিস্টেমে আপনাকে স্ট্যাটিক এবং ডাইনামিক দুইটাকে আসলে জয়েন্টলি কাজ করানো। আচ্ছা, তো এই যে শিডিউলিং করবেন বা কাজ করবেন, তখন এখানেও আপনার আবার যে দুটো জিনিস চলে আসে যে কথাটা, সেটা হচ্ছে ইন্টারপ্রসেস কমিউনিকেশন বা আইপিসি। তো এই আইপিসি যে এটা আসলে কোন লেভেলে কাজ করবে শিডিউলিং এর ক্ষেত্রে, আমার আইপিসি তে কোন লেভেলে কাজ করবে। তো এই আইপিসিটা আসলে প্রসেস লেভেলে কাজ করবে। ঠিক আছে? নরমালি আসলে প্রসেস লেভেলে কাজ করবে, এবং এই প্রসেসগুলো আসলে
যে কোনো প্রসেসর দ্বারা আসলে ক্রিয়েট হইতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে আপনার সাইনক্রোনাইজেশন। সাইনক্রোনাইজেশন বলতে আমরা যেটা বলি বা বুঝাই সেটা হচ্ছে যে এই যে ইন্টার প্রসেস কমিউনিকেশন করবে বা শিডিউলিং গুলো করবে, এদের মধ্যে আসলে সাইনক্রোনাইজ করে বা একটা ইউনিটি যাতে নিয়ে আসা, যেটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে এক জায়গায় যখন আপনার আপডেট হচ্ছে আরেক জায়গায় আপনার একই টাইমে আপডেটগুলো হচ্ছে কিনা, ঠিক আছে, এই জিনিসটা আসলে খেয়াল করুন। বা আপনি জায়গায় পাঠাচ্ছেন সেটা যে ইনফরমেশন পাচ্ছে কিনা, ঠিক আছে। তো এই সাইনক্রোনাইজেশনের জন্য আসলে কিছু জিনিস ওরা কন্ট্রোল লেভেলে দেখে, যেমন এবং এটার জন্য আসলে আমাদের কয়েকটা ইমপ্লিমেন্ট করার জন্য কয়েকটা টার্ম আছে। যেমন একটা হচ্ছে সিমাফোরের নাম হয়তো আপনার শুনছেন, সেটাকে আমরা বলি কাউন্টিং সিমাফোর বলি, ঠিক আছে। কাউন্টিং সিমাফোর, কাউন্টিং সিমাফোর এটাও ইমপ্লিমেন্ট করে। এবং হচ্ছে আরো একটা জিনিস ইমপ্লিমেন্ট করে, সেটা হচ্ছে আরেকটা জিনিস ইউজ করে, সেটা হচ্ছে অ্যাটমিক মেমোরি অপারেশন, ঠিক আছে। অ্যাটমিক মেমোরি, যেমন টেস্ট অ্যান্ড সেট, ফেচ অ্যান্ড অ্যাড, ঠিক আছে। এগুলো হচ্ছে সাইনক্রোনাইজেশন অ্যাচিভ করার জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য। টেস্ট অ্যান্ড সেটটা কি, যে আপনার হচ্ছে টেস্টিং ডাটা সেট, টেস্টিং সেট ডেটা থাকবে, আর এটা হচ্ছে আপনার যে ডেটাগুলো পাঠাবেন ওটার উপর কাজ করে থাকবে, যে কিছু টেস্ট করে আগে দেখবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে ফেচ অ্যান্ড অ্যাড, যে আপনি একটা ফেস করে নিয়ে আসবে আমার করবে। এই জিনিসগুলো আসলে আপনার ইমপ্লিমেন্ট করা হয়, ইউজ করা হয়, সেটা হচ্ছে সাইনক্রোনাইজেশন অ্যাচিভ করার জন্য। সাইনক্রোনাইজেশনে যদি আমরা দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে আপনার হার্ডওয়্যার লেভেলে হইতে পারে, আর একটা হচ্ছে আপনার সফটওয়্যার লেভেলে হইতে পারে। তো এই হার্ডওয়্যার লেভেলে যদি করেন তাহলে এটা কিছুটা কম কষ্ট কম হয়, কিন্তু সফটওয়্যার লেভেলে করা ইমপ্লিমেন্ট করাটা টাফ, একটু টাফ, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্যাশ কোয়ারেন্স এন্ড প্রোটেকশন। ক্যাশ বলতে এখানে একটা জিনিস আছে, যেটা আমরা মেমরি ইউজ করতেছি, সো আমাদের এখানে সবগুলো মেমরিতে আসলে অবশ্যই একটা ক্যাশ মেমরি থাকে বা ক্যাশিং এর একটা জায়গা থাকে। আমাদের টেম্পোরারি যে ডাটা স্পেস থাকে যেটাকে আমরা আসলে ক্যাশ বলছি। তো এই ক্যাশ আসলে দেখা যায় যে প্রত্যেকটা প্রসেসরের জন্য তার ইন্ডিভিজুয়াল ক্যাশ থাকে। হ্যাঁ, প্রত্যেকটা প্রসেসর বা প্রত্যেকটা কোডের জন্য তার নিজস্ব ক্যাশ থাকে। তো এই ক্যাশে দেখা যায় যে একটা ক্যাশের থাকা ডাটা আরেকটা ক্যাশের টাকা ইউজ করতে পারবে কিনা, ঠিক আছে। তো তার বা হচ্ছে বা তার প্রাইভেসি অ্যাক্সেস করবে কিনা বা শেয়ারিং করবে কিনা, এই জিনিসগুলো নিয়ে যে আসলে প্রবলেমগুলো হয় সেটাকে আমরা বলি ক্যাশ কোয়ারেন্স। হ্যাঁ, এই ক্যাশ কোয়ারেন্স প্রবলেমগুলো আসলে নর্মালি রিড অপারেশনের ক্ষেত্রে এই ক্যাশ কোয়ারেন্স প্রবলেমগুলো তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু এই প্রবলেমগুলো তখনই হয় যখন আপনি একই সাথে রাইট করতে চান, ঠিক আছে। একই সাথে লিখতে গেলে আপনার ঝামেলা হবে, একই সাথে আপনি মডিফাই বা আপডেট করতে গেলে ঝামেলা হবে, বাট হচ্ছে অ্যাট এ টাইম করতে গেলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপর হচ্ছে যে এই ক্যাশ কারেন্সিটা মেনটেন করার জন্য আমাদের একটা স্পেশাল বাস অথবা নেটওয়ার্ক প্রোটোকল লাগে এই জিনিসটা আসলে ইমপ্লিমেন্ট করার জন্য। আচ্ছা, এরপর আসেন যেটা হচ্ছে, সেটা এতক্ষণ আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার শেয়ার্ড ভেরিয়েবল মডেলের কথা। আচ্ছা, এবার আসেন যে মেসেজ পাসিং মডেল বা এমপিএম। হ্যাঁ, মেসেজ পাসিং মডেল বা এমপিএম। এই মেসেজ পাসিং মডেল আমরা যেটা দেখলাম যে আসলে মেসেজ পাসিং মডেলের মধ্যে একটা প্রসেস আর একটা প্রসেসের মধ্যে ভাইয়ের একটা চ্যানেলের মাধ্যমে সে আসলে মেসেজ পাঠায়, মেসেজ পাঠায়, সেন্ড করে আবার রিসিভ করে, ঠিক আছে। তো এই সেন্ডিং এবং রিসিভিং এই দুটো জায়গার মাধ্যমে আসলে যে ধরনের কমিউনিকেশনটা হয় সেটাকে আমরা বলছি হচ্ছে মেসেজ পাসিং। মেসেজ পাসিং এ আমার এখানে মেসেজ বলতে কি কি হতে পারে, একদিনে মেসেজ বলতে আমার ইনস্ট্রাকশন হতে পারে, ডেটা হতে পারে, সিনক্রোনাইজেশন হতে পারে, অথবা বিভিন্ন ইন্টারাপ্ট সিগন্যাল আছে, ঠিক আছে, বিভিন্ন ইন্টারাপ্ট সিগন্যালও হতে পারে, ঠিক আছে। এই মেসেজ বলতে আমরা যে বলছি মেসেজ পাঠাবে, সেই মেসেজটা কি হতে পারে, ডেটা হইতে পারে, সিনক্রোনাইজেশন হইতে পারে, ইনস্ট্রাকশন হইতে পারে, বা বিভিন্ন ইন্টারাপ্ট হইতে পারে, বা বিভিন্ন সিগন্যাল বা ফ্ল্যাগ হইতে পারে, ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে আমাদের আসলে যে জিনিসটা আমরা পাঠাবো সেটাই হচ্ছে আমাদের জন্য একটা মেসেজ। আচ্ছা, তো এই এখন মেসেজ পাসের জন্য আমার কি কোনো ডিলে হইতে পারে? হ্যাঁ, ডিলে হইতে পারে, কমিউনিকেশন একটা ডিলে হইতে পারে। ফর এক্সাম্পল আমি আপনাকে পাঠাইলাম, আপনি হয়তো আপনার হয়তো কমিউনিকেশন চ্যানেল, আপনার যে চ্যানেলটা সেই চ্যানেলের সাইজ ছোট হইতে পারে, সেক্ষেত্রে আমার ডেটা যেতে দেরি হইতে পারে। প্লাস হচ্ছে আমি পাঠাইছি আপনি নাও পেতে পারেন, ঠিক আছে। যদি মাঝখানে থেকে কেউ মেসেজটা সরাই ফেলে তাহলে আপনি হয়তো পাবেন না। তো এখানে আমাদের কিছু জিনিস আছে, এই জিনিসগুলো চলে আসে। তো মেসেজ পাসিং মডেলের জন্য আমরা আসলে দুই ধরনের মেসেজ পাসিং মডেল ইউজ করি। একটা হচ্ছে আপনার সাইনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস।
সাইনক্রোনাস যেটা সেটা হচ্ছে সাইনক্রোনাসের ক্ষেত্রে যেটা হয় ফর এক্সাম্পল নর্মালি যেটা আমার মেসেজ পাসিং এর মধ্যে কিন্তু কোনো আমার শেয়ার্ড কোনো মেমোরি নাই। ঠিক আছে? আমরা এর আগে একটা ফিগার দেখেছিলাম। ব্যাকে গেলে এই যে দেখেন। এখানে দেখেন মেসেজ পাসিং মডেলের মধ্যে কিন্তু কোনো শেয়ার্ড বা কমন কোনো ভেরিয়েবল কমন মেমোরি স্পেস নাই। কিন্তু হচ্ছে যেটা আসলে শেয়ার্ড ভেরিয়েবল মডেলে ছিল। সো মেসেজ পাসিং এর ক্ষেত্রে আমাদের আসলে আহ, এটা থেকে একটু একটু সরে আসতে হবে। সেটা হচ্ছে যে আমি কিভাবে মেসেজটা পাঠাইতে পারবো। ঠিক আছে? যে এমনভাবে পাঠাতে হবে যে আসলে আমি যখন পাঠাচ্ছি আমার রিসিভার এটার জন্য ওয়েট করবে বা রিসিভারের আসলে এই টাইমটা থাকবে এবং একটা স্পেস রাখবে যে তার মেসেজটা আসলে সেই মেসেজটা রিসিভ করার জন্য একটা স্পেস লাগবে। তো এই মেসেজ বা সাইনবোর্ডাস মেসেজ পাসিং থেকে আসলে একটা এক্সাম্পল ধরে তুলনা করছে সেটা হচ্ছে নর্মালি আমাদের যে টেলিফোন কলগুলো হয় সার্কিট সুইচ লাইন ইউজ করে যে টেলিফোন কলগুলো হয় সেই টেলিফোন কলগুলোকে এই সাইনবোর্ডাস মেসেজ পাসিং হিসেবে আসলে এক্সাম্পল বা উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। ঠিক আছে? এবং এটার জন্য আসলে নরমালি দেখা যায় আমরা যখন টেলিফোনে কমিউনিকেশন করি দ্যাট মিনস হচ্ছে আমরা ফোনে কথা বলি তখন কিন্তু আমাদের কোনো একটা বাফারিং থাকে না। ঠিক আছে? আমি কথা বলছি আপনি শুনতেছেন, আপনি বলছেন আমি শুনছি। ঠিক আছে? তারপরে আপনি হচ্ছে এখানে কোনো বাফারিং থাকে না। কিন্তু আমরা যদি অ্যাসিনক্রোনাস মেসেজ পাসিং ইউজ করেন বা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই বাফারিংটা থাকে। দ্যাট মিনস হচ্ছে আহ, আহ, একটা আসলে ডিরেক্ট কোনো কমিউনিকেশন হয় না, একটা মাঝখানে একটা ব্লকিং থাকে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই সাইনক্রোনাস ক্ষেত্রে আসলে এই সিনক্রোনাস কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো ব্লকিং হইতে পারে কিনা। হ্যাঁ, একটা ব্লকিং হইতে পারে। সেটা হচ্ছে যদি আপনার কমিউনিকেশন চ্যানেলটা বিজি থাকে অথবা এই চ্যানেলে যদি কোনো ইরোড থাকে। ঠিক আছে? বা এমন যদি হয় যে আপনি একটা লাইন দিয়ে বা আপনার যে কমিউনিকেশন চ্যানেল আছে একটা চ্যানেলে এট এ টাইম একটা মাত্র মেসেজ যাবে। ঠিক আছে? বা একটা মাত্র মেসেজ ট্রান্সমিট করতে পারবে। তখন সেক্ষেত্রে আপনার দেখে যে আপনার অন্যান্য কমিউনিকেশনগুলো ব্লক হতে পারে। আচ্ছা, তো এখানে সাইনক্রোনাস শব্দটা আমরা ইউজ করি কেন? সাইনক্রোনাস শব্দটা আসলে ইউজ করি যে আসলে আমি যখন পাঠাবো এবং কখন পাঠাবো আমি কখন রিসিভ করবো এইগুলোর মধ্যে একটা সাইনক্রোনাইজেশন থাকবে বা একটা রিদম বা একটা ছন্দ থাকবে। ঠিক আছে? টাইম এবং স্পেস দুইটার অ্যাসপেক্ট থেকে আসলে একটা রিদম থাকবে। তো এই জিনিসটাকে যদি আমরা মেনটেন করতে পারি তো তখন আমরা আসলে বলবো যে এটা হচ্ছে একটা সিনক্রোনাস। যে এ পাঠাচ্ছে ও পাচ্ছে, ও পাঠাচ্ছে এ পাচ্ছে। ঠিক আছে? এবং পাঠাচ্ছে আবার অ্যাকনোলেজ করতেছে হ্যাঁ আমি পাইছি। হ্যাঁ, যে রিসিভ করলো সে বলে দিল যে আমি পাইছি, অ্যাকনোলেজ করলো। ঠিক আছে? তো অ্যাকনোলেজের জন্য আরেকটা সিগন্যাল যাবে যে হ্যাঁ সেটা ডেলিভারি হয়েছে। তার জন্য যে সিগন্যালটা দেখে আপনি বুঝতে পারেন যে আপনার মেসেজটা ডেলিভার হয়েছে। আচ্ছা, তো এই যে কমিউনিকেশনটা আপনার ফিজিক্যালি করা যায়, আপনার সফটওয়্যারেও করা যায়। আপনার কমিউনিকেশন দুইটা ভাবে করতে পারবেন। একটা ফিজিক্যালি দ্যাট মিনস হচ্ছে আপনি হার্ডওয়্যার লেভেলে এবং আরেকটা হচ্ছে আপনার সফটওয়্যার লেভেলে। ঠিক আছে? আচ্ছা, এবার আসলে হচ্ছে অ্যাসিনক্রোনাস মেসেজ পাসিং। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এটার জন্য আসলে আপনার ডেডিকেটেড বা সাইনক্রোনাস কোনো টাইম স্পেস লাগে না। ঠিক আছে? এবং এটা এই মেসেজ পাসিং ক্ষেত্রে একটা বাফারিং ওরা একটু ইউজ করে। বাফারিং ইউজ করে দ্যাট মিনস হচ্ছে যে আহ, মানে একটা বাফারিং ইউজ করে যাতে করে আপনার হচ্ছে যে কমিউনিকেশন যে চ্যানেলটা আছে, হ্যাঁ এই চ্যানেলের মধ্যে আপনার সাইনক্রোনাসে যেটা হয় এট এ টাইম যখন সেন্ডার পাঠাচ্ছে তখন রিসিভার মাস্ট বি প্রেজেন্ট থাকতে হয়, তাকে রেডি থাকতে হয়। এই মেসেজটা আসলে আমি রেডি রিসিভ করবো। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে যেটা হয় না, অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সেন্ডার পাঠিয়ে দিল, আপনি যখন ইচ্ছে তখন এটা মেসেজটা রিড করে দেখলেন বা ওপেন করলেন। ঠিক আছে? এবং এই অ্যাসিনক্রোনাসটাকে অনেকটা ওরা একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছে হচ্ছে আপনাদের নর্মাল আমাদের ইয়ে মেল ডেলিভারি যে সিস্টেম আছে ওই মেল ডেলিভারি সিস্টেমের মতো। ঠিক আছে? যে আপনার মেসেজ পাঠানোর দরকার হয়েছে আপনি মেসেজ পাঠিয়ে দিয়েছেন, রিসিভার এটা যখন খুশি রিসিভার একটা টেম্পোরারি বাফার এরিয়া থাকে, সে আসলে তখন যখন খুশি সে তখন মেসেজটা ওপেন করে দেখতে পারে। স্যানফ্রান্সের ক্ষেত্রে এটা হয় না। ফর এক্সাম্পল আমরা স্যানফ্রান্সের এক্সাম্পল দিয়েছিলাম হচ্ছে টেলিফোন কলে কিন্তু আপনি কথা বলছেন, হ্যাঁ তারপর কিন্তু আপনি আরেকজন আপনাকে অ্যাট এ টাইম রেডি থাকতে হবে আপনার রিপ্লাইটা দেওয়ার জন্য। কিন্তু অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কেউ রেডি থাকবে না, আপনি মেসেজটা মেল করে দিলেন। ঠিক আছে? বা নরমালি আমাদের যেটা ছিল মেল পোস্টাল সার্ভিসের মেল বক্স সার্ভিস ছিল। দ্যাট মিনস আগের দিনে যেভাবে আমাদের ডাকে চিঠি আসতো। ঠিক আছে? চিঠিটা আসতো কখন আসতো তার কোনো ঠিক নাই। যখন আসতো তখন হচ্ছে যে পাইতো তখন সে আসলে মেসেজটা পেতো। কিন্তু সাথে সাথে পাইতো না। কিন্তু আপনারা যেমন নরমালি যেমন ফ্যাক্সে রিসিভ করেন, হ্যাঁ? বা হচ্ছে টেলিগ্রাম করেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার একজন পাঠালে আরেকজন ওটাকে উপস্থিত থাকতে হবে অপর প্রান্তে রিসিভ করার জন্য আরেকজন থাকতে হবে। যেটা আসলে সাইন করার দরকার হয় কিন্তু অ্যাসাইন করার ওই জিনিসটা দরকার হয় না।
এবার আসেন যে আমরা প্রথমে যে মডেলটা দেখছিলাম সেটা হচ্ছে যে শেয়ার্ড ভেরিয়েবল মডেল। তখন আমরা আসলে শেয়ার্ড ভেরিয়েবল মডেলের বিভিন্ন ইমপ্লিমেন্টেশনগুলো দেখছি। এবার আসা হচ্ছে ডেটা প্যারালাল মডেল। ঠিক আছে, নাম শুনে বোঝা যাচ্ছে ডেটা গুলোকে যদি আমি প্যারালাল করতে পারি তাহলে যে মডেলগুলো দাঁড়াবে সেটা হচ্ছে ডেটা প্যারালাল মডেল। ঠিক আছে, তো ডেটা প্যারালাল মডেলের জন্য একটা প্রি রিকুইজিট আছে, সেটা হচ্ছে প্রি ডিস্ট্রিবিউটেড ডেটা সেট দরকার হয় আমার। ঠিক আছে, যেহেতু আমি ডেটাটাকে প্যারালাল করবো, সো আমার হচ্ছে এই যে আমার যে ডেটা সেটটা থাকবে এটি এই ডেটা সেটটা আগে থেকে প্রি ডিস্ট্রিবিউটেড করা থাকবে। প্রোগ্রাম রান করার আগে থেকে এটা আমাকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড থাকবে। তো এই আপনি যদি এখানে একটা ফ্যাক্ট আছে, যেমন হচ্ছে আপনি যদি এই প্যারালাল ডেটা স্ট্রাকচারটাকে যদি আপনি চয়েস করেন বা এই ডেটা প্যারালাল মডেল যদি চয়েস করেন, সেক্ষেত্রে আপনারা যে অনেকগুলো ডিফারেন্স আছে। যেমন হচ্ছে আপনি প্যারালাল ডেটা স্ট্রাকচার, এটা আসলে একটা অনেকগুলো ডিফারেন্স আছে ডেটা প্যারালাল প্রোগ্রামিং ক্ষেত্রে। ঠিক আছে, এর একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? যেমন হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেশনটা। ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন যেমন হচ্ছে আপনার এই জিনিসটা আপনি দুইভাবে একভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন দুইভাবে। একটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা কম্পিউটার টাইপ। ঠিক আছে, আমরা যে ফিল্ডস ক্লাসিফিকেশনে দেখেছিলাম যে সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা। তো এই মাল্টিপল ডেটার ক্ষেত্রে ওই টার্মটাই আমরা এখানে আসলে ডেটা প্যারালালিজমে ইমপ্লিমেন্ট করতে পারি। অথবা বলা যায় সিঙ্গেল প্রোগ্রাম মাল্টিপল ডেটা, যেটাকে আমরা এসপিএমডি বলি। ঠিক আছে, এই প্যারালিজম দুইভাবে করতে পারে। একটা হচ্ছে আপনার এসআইএমডি আর এটা হচ্ছে এসপিএমডি। এসআইএমডি হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা, এবং এসপিএমডি হচ্ছে সিঙ্গেল প্রোগ্রাম মাল্টিপল ডেটা কম্পিউটার। ঠিক আছে, যে আপনার একটা অনেকগুলো ডাটা একটা মাত্র প্রোগ্রামে রান করবে, অথবা একটা মাত্র ইনস্ট্রাকশন আর ডাটা অনেকগুলো থাকবে। ঠিক আছে, তো এই দুটার উপর ডিপেন্ড করে আসলে আপনি এই ডেটা প্যারালিজম মডেলটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তবে এইটা আসলে আপনি যদি ইমপ্লিমেন্ট করতে পারেন বা করতে পারেন, তাহলে এইটা আপনাকে এই প্যারালিজমটাকে মানে প্যারালিজমের ডিগ্রিটা আসলে চেঞ্জ করে দিবে। দেখবেন যে আমার হাই ডিগ্রি থাকবে, হ্যাঁ হাই ডিগ্রি প্যারালিজম থাকবে, যেখানে আসলে আমার অনেক অনেক ডেটা, যেমন থাউজেন্ড অফ হ্যাঁ হান্ড্রেডস অফ থাউজেন্ড অফ ডেটা অপারেশন একই সাথে করা সম্ভব এই ডেটা প্যারালিজম যদি আমি করতে পারি। এই ডেটা প্যারালিজমটা আসলে একটু ডিফারেন্ট কন্ট্রোল প্যারালিজম থেকে, বাট হচ্ছে ইনস্ট্রাকশন লেভেলে আমার আসলে ঝামেলা কম। যেমন হচ্ছে আমি শুধুমাত্র একটা মাত্র ইনস্ট্রাকশন দিয়ে আমি অনেকগুলো ডেটা কাজ করাতে পারি, অথবা সিঙ্গেল একটা মাত্র প্রোগ্রাম দ্বারা অনেকগুলো ডেটা দিয়ে কাজ করানো যেতে পারে। আচ্ছা, তো এখানে এই কথাগুলো আসলে একটু বলা আছে যে ডেটা প্যারালিজম গুলো আমরা আসলে কিভাবে কম্পিউট করি। সিঙ্গেল কম্পিউটারের ক্ষেত্রে বা সিঙ্গেল ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কিভাবে হতে পারে, মাল্টিপল ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। দুইটা ভাবে এখানে আসলে বলা আছে, আপনারা একটু দেখে ফেলবেন। আচ্ছা, আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে অ্যারে ল্যাঙ্গুয়েজ এক্সটেনশন। যে অ্যারেটা নিয়ে যখন আমরা কাজ করি তাহলে অ্যারেটা কিভাবে আসলে হ্যান্ডেল করতে পারবো সেই জিনিসটা। এবার আসলে হচ্ছে কম্পাইলার সাপোর্ট। যে এই ডেটা প্যারালিজম করার জন্য অবশ্যই আমার কম্পাইলার যে টেকনিকটা আছে, সেই ট্রেডিশনাল কম্পাইলেশন টেকনিক থেকে আমাকে একটু ডিফারেন্ট ভাবে এটাকে আসলে চিন্তা করতে হবে। কারণ হচ্ছে যেহেতু আমার ডেটা অনেকগুলো আছে এবং ইনস্ট্রাকশন একই, একটা মাত্র ইনস্ট্রাকশন আমার মাল্টিপল ডেটা রান করতেছে, তখন আসলে সেক্ষেত্রে আমার কম্পাইলেশনের যে সাপোর্টটা এটাও আমার আসলে চেঞ্জ হয়ে যাবে। তো এই ডেটা প্যারালাল প্রোগ্রামিং এর জন্য যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই অ্যারে ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন এবং এদের যে কম্পাইলারের যে অপটিমাইজেশনটা, হ্যাঁ এই দুইটা জিনিস অবশ্যই এমবেডেড করে রাখা হয়। যেমন এর কিছু এক্সাম্পল আছে, যেমন ফরটান 77, ফরটান 90 এবং হচ্ছে সি। ঠিক আছে, ওরা আসলে এই এসআইএমডি বা এমআইএমডি গুলো নিয়ে আসলে কাজ করে। তারপরে আর দেখি কি লাগবে, এরপর হচ্ছে আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমাদের একটা মডেল। প্রথমে দেখলাম আমরা যে শেয়ার্ড ভেরিয়েবল মডেল, তারপরে ডেটা প্যারালাল মডেল, এবার হচ্ছে আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনারা জানেন যেটা আসলে খুব পপুলার এখন। ঠিক আছে, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সব কিছু আসলে অবজেক্ট হিসেবে চিন্তা চিন্তা করা হয়। ঠিক আছে, সব কিছু আসলে অবজেক্ট হিসেবে চিন্তা করা হয়।
আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স এবং পার্টিসিপেশন দেখলাম যে একটু কম। মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে আপনাদের আহ, আচ্ছা, এই অবজেক্ট ওরিয়েন্টেড মডেলের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম আছে। আমার এখনো মনে আছে, আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষাতে গিয়ে হঠাৎ করে একটা টার্ম পাইছিলাম, সেটা হচ্ছে কোপ, COOP, যেটা না আমরা জীবনে শুনি নাই, পরীক্ষা হলে ফার্স্ট কোশ্চেনে ওইটা দেখছিলাম। ঠিক আছে, তো আপনাদের পড়াইতে গিয়ে মানে আপনাদের জন্য পড়তে গিয়ে দেখলাম যে আসলে এই টার্মটা আসলে পাইছি। তখন আসলে পরীক্ষা থেকে বের হওয়ার পরও, পরীক্ষা হল থেকে বের হওয়ার পরও আসলে মানে বুঝতে চেষ্টা করছি, আসলে বুঝি না এটা কোথা থেকে আসছে। তো আপনাদের যখন পড়াইতে আসলাম তখন আসলে দেখলাম যে আচ্ছা এই জিনিসটা লেখেন থেকে গেছে। তো এখানে যেটা বলি কোপ, এই কোপ জিনিসটা হচ্ছে COOP। তো এই কোপের যদি আমরা একটু ইলাবোরেশন করি তাহলে হচ্ছে লাস্টের OOP মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে, যেটাকে আমরা OOP বলি, OOP বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবং এর সামনে যদি একটা সি থাকে তাহলে সেটা হচ্ছে কোপ হয়ে যায়, COOP। তো কোপ বা এই সি মানে সি এর মিনিং হচ্ছে যে কনকারেন্ট, কনকারেন্ট। ঠিক আছে, এই কনকারেন্ট থেকে আসছে হচ্ছে আপনার কনকারেন্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বা যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে কোপ। তো এই কোপটা আসলে এটা আসলে যেহেতু আমরা জানি যে এই অবজেক্ট ওরিয়েন্টেড মডেল বা ওপিটা আসলে খুব পপুলার, প্রোগ্রামিং যারা করে তাদের কাছে অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট প্রোগ্রামটা খুব পপুলার। কারণ হচ্ছে আপনার অবজেক্ট ক্রিয়েট করে এবং আমাদের ক্লাস করে, বিভিন্ন ক্লাস অবজেক্ট করে আপনি আসলে অনেক সিম্পলি বলা যায়, অনেক সহজে আপনি কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমার এই কনকারেন্ট ওপিটা আসলে এক জায়গায় আরেকটু ডিগ্রি, আরেক ডিগ্রি এক্সটেনশন দিয়ে আমাকে আসলে প্যারালেলিজমটা সাপোর্ট করে বা ইমপ্লিমেন্ট করার জন্য সুবিধা করে দেয়। ঠিক আছে, তো যে জিনিসটা সুবিধা করে, সুবিধা জিনিসটা আগে একটু বলি, সুবিধাটা কোথায় আছে দেখি। আচ্ছা, তো যেটা সুবিধা বা ইমপ্লিমেন্ট, এই কোপ বা কনকারেন্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই জিনিসটাকে আসলে আপনারা যদি ইমপ্লিমেন্ট করতে যান, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করতে যান, তো তার আগে একটু বলি যে এই কনকারেন্ট বা কোপ বা কনকারেন্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটাকে আমরা কোপ বলতেছি, এটা আসলে একটা অল্টারনেটিভ একটা মেথড। ঠিক আছে, একটা অল্টারনেটিভ মেথড একটা প্রোভাইড করে, সেটা হচ্ছে কনকারেন্ট কম্পিউটিং, মাল্টি প্রসেসর অথবা মাল্টি প্রোগ্রামিং ক্ষেত্রে যে আপনি কনকারেন্ট কম্পিউটিং করতে চান, সেক্ষেত্রে আপনার অল্টারনেটিভ একটা মডেল প্রোভাইড করে হচ্ছে এই কোপ। তো এর জন্য আসলে সে আসলে বিভিন্ন মডেল প্রোভাইড করে। একটা মডেল হচ্ছে যেমন হচ্ছে আপনার অ্যান অ্যাক্টর মডেল। ঠিক আছে, যেমন হচ্ছে একটা অ্যাক্টর মডেল। অ্যাক্টরটা কি? অ্যাক্টরটা হচ্ছে একটা সেলফ কন্টেইন ইন্টারেক্টিভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট একটা কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে, যেটা আসলে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন, অ্যাসিনক্রোনাস মেসেজ পাসিং এর মাধ্যমে কমিউনিকেট করে। ঠিক আছে, তো তার একটা মেসেজ পাসিং, একটা অ্যাক্টর মডেল যেখানে আসলে মেসেজ পাসিং অ্যাড্রেস করা যায় বা অ্যাসিনক্রোনাস ক্ষেত্রে, সেক্ষেত্রে আসলে তার কিছু করতে দেয়, তখন আমরা সেটাকে বলি যে একটা অ্যাক্টর। বেসিক কথা হচ্ছে একটা অ্যাক্টর মডেল হচ্ছে একটা একটা ফ্রেমওয়ার্ক, কোপের একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, অ্যাড লাইন বা একটা আমরা যদি একটা বলি, সেটা হচ্ছে অ্যাক্টর মডেল হচ্ছে একটা কোপ প্রোগ্রামিং এর বা একটা কোপের হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যেখানে আসলে যে ফ্রেমওয়ার্কটা ইউজ করে আমরা আসলে বিভিন্ন প্যাটার্নের রিউজ এবং ক্লাসিফিকেশন করতে পারি। ঠিক আছে, প্যাটার্নের রিউজ এবং ক্লাসিফিকেশন ইউজ করতে পারি। তো সেই জিনিসটা হচ্ছে আপনার এই কোপ। এই কোপটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, এর মধ্যে একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা অ্যাক্টর মডেল। আচ্ছা, তো অ্যাক্টর মডেলের মধ্যে আসলে বেসিক কিছু প্রিমিটিভ থাকে, যেমন হচ্ছে ক্রিয়েট, সেন্ড টু অ্যান্ড বিকাম। ঠিক আছে, প্রথম হচ্ছে ক্রিয়েটটা কি? ক্রিয়েটটা হচ্ছে একটা অ্যাক্টর ক্রিয়েট করা, বা একটা হচ্ছে একটা বিহেভিয়ারাল ডেসক্রিপশন থেকে বা একটা বিভিন্ন সেট অফ প্যাটার্ন এবং বিহেভিয়ারাল ডেসক্রিপশন থেকে একটা অ্যাক্টর ক্রিয়েট করা। এটা হচ্ছে বেসিক তিনটা প্রিমিটিভ। একটা হচ্ছে ক্রিয়েট, সেন্ড টু এবং হচ্ছে বিকাম। খেয়াল করে দেখেন, ক্রিয়েট, সেন্ড টু এবং হচ্ছে বিকাম। প্রথমটা হচ্ছে আপনার একটা অ্যাক্টর ক্রিয়েট করবে, অ্যাক্টর ক্রিয়েট করবে হচ্ছে বিহেভিয়ারাল ডেসক্রিপশন এবং হচ্ছে সেট অফ প্যারামিটার থেকে। তারপর হচ্ছে সেন্ড টু, সেন্ড টু মানে হচ্ছে একটা মেসেজ, একটা অ্যাক্টর আরেকটা অ্যাক্টরের সাথে মেসেজ সেন্ড করতে হবে, সেটাকে আমরা সেন্ড করতে বলছি। আর হচ্ছে বিকাম, বিকাম মানে হচ্ছে একটা অ্যাক্টর তার নিজের যে বিহেভিয়ার গুলো আছে, ঠিক আছে, ওই বিহেভিয়ার গুলো রিপ্লেসে নতুন বিহেভিয়ার আপনি করতে পারবেন। দ্যাট মিন্স হচ্ছে একটা অ্যাক্টরের মধ্যে আহ, শুরুতে যখন বা ওই অ্যাক্টরটা ক্রিয়েশনের সময় যে ধরনের বিহেভিয়ার ছিল, আপনি চাইলে ওই বিহেভিয়ারটা চেঞ্জ করে নতুন বিহেভিয়ারটাকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিকাম। এই অ্যাক্টরগুলো যদি বলেন যে অ্যাক্টরগুলো কি, এগুলো হচ্ছে আসলে একটা সেলফ কন্টেন্ট ইন্টারেক্টিভ এবং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট। ঠিক আছে,
যদি বলেন যে আসলে এই ক্রিয়েট সেল টু বিকাম দিয়ে আসলে কি হলো, যেটা হলো সেটা হচ্ছে একটা অ্যাক্টর ক্রিয়েট হলো। এই অ্যাক্টরটা কি? অ্যাক্টরটা হচ্ছে একটা সেলফ কন্টেইনড ইন্টারেক্টিভ এবং ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট অফ দ্য কম্পিউটার সিস্টেম। যে আসলে একটা কম্পিউটার সিস্টেমের ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ইন্টারেক্টিভ এবং হচ্ছে সেলফ কন্টেন্ট একটা কম্পোনেন্ট, ঠিক আছে? যে এই সেটা হচ্ছে একটা অ্যাক্টর, এবং এই অ্যাক্টরগুলো অ্যাসিনক্রোনাস মেসেজ পাসিং এর মাধ্যমে কমিউনিকেট করতে পারে। তো এই অ্যাক্টর মডেল হচ্ছে আসলে এই কোপ ইমপ্লিমেন্টেশনের জন্য একটা ফ্রেমওয়ার্ক, যদি আমরা খুব অ্যাডেড কথায় বলি, ঠিক আছে? আচ্ছা, এই কনকারেন্ট কম্পোনেন্ট যেগুলো আছে এই কম্পিটিশনটা আসলে ভিজুয়ালাইজ করা যায়, কনকারেন্ট কম্পিটিশনটা ভিজুয়ালাইজ করা যায় ইন টার্মস অফ কনকারেন্ট অ্যাক্টর ক্রিয়েশন, সিমালটেনিয়াস কমিউনিকেশন ইভেন্ট এন্ড বিহেভিয়ার রিপ্লেসমেন্ট। ঠিক আছে, যে আসলে আপনি একটা অ্যাক্টর ক্রিয়েট করলেন, তারপরে একটা অ্যাক্টর আরেকটা অ্যাক্টরের সাথে কমিউনিকেশন করতে পারে, এবং হচ্ছে একটা যে অ্যাক্টর তার নিজের যে বিহেভিয়ারগুলো আছে সেই বিহেভিয়ারগুলো চেঞ্জ করে বা রিপ্লেস হয়ে নতুন বিহেভিয়ার করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল স্ট্রাকচার রিপ্রেজেন্ট পার্টিকুলার প্যাটার্ন অফ মেসেজ পাসিং। আচ্ছা, এটা লাগবে না। আচ্ছা, এবার আসেন যে প্যারালিজমটা আমরা আসলে এই কোপ আসলে কিভাবে করতে পারি। ঠিক আছে, তো প্যারালিজমটা ইমপ্লিমেন্ট করার জন্য বা বলা যায় যে একটা কমন একটা প্যাটার্ন ইমপ্লিমেন্ট করার জন্য, যেটা আসলে কোপের মধ্যে একটা প্র্যাকটিস আছে, তিনটা ভাবে করা যায়। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার পাইপলাইন কনকারেন্সি, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ডিভাইড এন্ড কনকার কনকারেন্সি, এবং থার্ড হচ্ছে আপনার কোঅপারেটিভ প্রবলেম সলভিং। ঠিক আছে, এই প্যারালিজম কোপের মাধ্যমে আমরা কিভাবে প্যারালিজম ইমপ্লিমেন্ট করতে পারি, এর মধ্যে তিনটা জিনিস আছে। প্রথমটা হচ্ছে পাইপলাইনিং এর মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে ডিভাইড এন্ড কনকার। ডিভাইড এন্ড কনকারের সাথে আমরা এই স্ট্র্যাটেজিটা আপনারা অলরেডি জানেন। ঠিক আছে, বড় একটা প্রবলেমকে আমরা ছোট ছোট প্রবলেমে ভাগ করি, এবং প্রত্যেকটা ছোট ছোট প্রবলেম আমরা সলিউশন করে এবং এটাকে যদি কম্বাইন করি তাহলে আমরা ফাইনালি যে বিগ বড় প্রবলেমটা ছিল সেটার সলিউশন আমরা পেতে পারি। তো এটাই ছিল আমাদের হচ্ছে ডিভাইড এন্ড কনকার, ঠিক আছে, স্ট্র্যাটেজি। তো এই ডিভাইড এন্ড কনকার স্ট্র্যাটেজি বা কনকারেন্সি অ্যাপ্লাই আপনি করে আপনার কোপের মধ্যে প্যারালিজম ইমপ্লিমেন্ট করা যায়। যেটা ডিভাইড এন্ড কনকার আমি অনেকগুলো ভাগে ভাগ করে দিছি, বড় প্রোগ্রামগুলোকে ছোট ছোট প্রোগ্রাম ভাগ করে দিছি, আমি ছোট ছোট প্রোগ্রামে সবগুলোর কাজ অ্যাট এ টাইম চলতেছে, হ্যাঁ, সেটা আমি এখানে বলতে পারি এখানে আমার প্যারালিজম ইমপ্লিমেন্ট করছে। আরেকটা যেটা আছে সেটা থার্ড, সেটা হচ্ছে আমরা কোঅপারেটিভ প্রবলেম সলভিং। ঠিক আছে, যে কোঅপারেটিভ একটা প্রবলেম সলভিং, যেটা এবং এটা খুব সিম্পল একটা এক্সাম্পল ওরা দিছে, সেটা হচ্ছে ডাইনামিক পাথ ইভ্যালুয়েশন। ঠিক আছে, ডাইনামিক পাথ ইভ্যালুয়েশন কিসের জন্য? সেটা হচ্ছে বিভিন্ন ফিজিক্যাল অবজেক্টের জন্য। ঠিক আছে, যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের আন্ডারে বিভিন্ন মিউচুয়াল ইনফ্লুয়েন্স থাকে, ওরা যে একটা ডাইনামিক পাথ ইভ্যালুয়েশন থেকে ওরা আসলে কোঅপারেটিভ প্রবলেম সলভিং এর জন্য এক্সাম্পল দিছে। তো আমাদের আসলে 3 নাম্বারটা আপনারা যদি না ইয়ে করেন সমস্যা নেই, আমাদের দুইটা জিনিস আপনারা মেনলি হাইলাইট দেখবেন, এটা একটা হচ্ছে পাইপলাইন কনকারেন্সি আর একটা হচ্ছে ডিভাইড এন্ড কনকার। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনাদের এই যে কোপ যেটা আমরা ইউজ করলাম, ঠিক আছে, তো এই কোপ ইউজ করার জন্য আসলে দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে আপনার বিভিন্ন, একটা হচ্ছে আপনার ফাংশনাল প্রোগ্রামিং মডেল আর একটা হচ্ছে লজিক্যাল প্রোগ্রামিং মডেল। ঠিক আছে, দুটো টার্ম, একটা হচ্ছে ফাংশনাল আর একটা হচ্ছে লজিক্যাল। হ্যাঁ, এই যে লজিক প্রোগ্রামিং মডেল দুটো টার্ম, একটা হচ্ছে আপনার ফাংশনিং আর একটা হচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলে যাই একটু ব্যাক করে, সেটা হচ্ছে আপনাদের এখানে যে কোপ, যে কোপে আপনারা অ্যাক্টর দেখছেন, রাইট? অ্যাক্টর আর কোথায় পাইছেন বলেন তো? আরেকটা সাবজেক্ট কোর্সে বা সাবজেক্ট আপনারা অ্যাক্টর কিন্তু পড়েছিলেন, মনে আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটু খেয়াল করে দেখেন, আরেকটা কোর্সে ফোর্থ ইয়ারে বাসায় যাইলে, হ্যাঁ বাসায় যাইলে বুঝিনি, সরি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভেরি গুড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আপনারা বিভিন্ন অ্যাক্টর পড়েছেন, ঠিক আছে, বিভিন্ন অ্যাক্টর মডেল। এই অ্যাক্টর মডেলগুলো আপনার জন্য ইমপ্লিমেন্ট করতে যান, তখন আসলে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নর্মালি আমরা যেটাতে করা হয় বা স্টুডেন্ট আমরা যেটা দেখাই সেটা হচ্ছে প্রোলগে দেখাই। ঠিক আছে, আপনারা ল্যাব করেছেন কেউ জানেন? ল্যাব করলে হয়তো প্রোলগ করবেন, যদি প্রোলগে করায় আর কি, আর যদি না করে তাহলে হয়তো পাইথনে করবেন। তো প্রোলগে যখন করতে যাবেন তখন আপনি দেখবেন মানে অ্যাক্টরগুলো আপনি ক্রিয়েট করা যায়। ঠিক আছে, আচ্ছা, তো ওই প্রোলগ যেটা হয়, এই প্রোলগ এবং হচ্ছে এই কোপের জন্য যেটা হয়, কোপের জন্য আরেকটা সেটা হচ্ছে কনকারেন্ট প্রোলগ আছে। ঠিক আছে,
দুটো করে, একটা হচ্ছে কনকারেন্ট প্রোলগ এবং একটা হচ্ছে পারলগ। এরপর হচ্ছে এই জিনিসগুলো আসলে ইমপ্লিমেন্ট করানোর জন্য দুইটা মডেল আছে, একটা হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং মডেল আর একটা হচ্ছে লজিক প্রোগ্রামিং মডেল। তো ফাংশনাল প্রোগ্রামিং মডেল যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে একটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আসলে যেটা আসলে একটা জিনিসের উপর এমফাসাইজ করে, সেটা হচ্ছে ফাংশনালিটির উপর। এবং একটা প্রোগ্রামের ফাংশনালিটির উপরে যখন এমফাসাইজ করা হয় এবং দ্যাট মিনস হচ্ছে সহজ করে ফাংশনাল প্রোগ্রামিং মডেলে সেটা হচ্ছে ফাংশনালিটির উপরে এমফাসাইজ করা হয়, কিভাবে কাজ করতেছে সেটার উপর করা হয়। যেমন এটার জন্য আমার কিন্তু কিছু জিনিস দরকার নেই, যেমন হচ্ছে এটা স্টোরেজ কিভাবে হচ্ছে, অ্যাসাইনমেন্ট কিভাবে হচ্ছে, বা ব্রাঞ্চিং কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো আমাদের আসলে তার দরকার নাই। সে শুধুমাত্র কিভাবে কাজ করে সেটাতে নিয়ে সে সন্তুষ্ট থাকে, ঠিক আছে? ওটাকে আমরা বলছি হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং মডেল। আচ্ছা, তারপর হচ্ছে আপনার আসেন হচ্ছে লজিক প্রোগ্রামিং মডেল। তো লজিক প্রোগ্রামিং মডেল এটা হচ্ছে আপনার প্রেডিকেট লজিকের উপর বেস করা হয়, ঠিক আছে? প্রেডিকেট লজিক, ফর এক্সাম্পল আপনারা যখন প্রোলগে কাজ করবেন তখন হচ্ছে বিভিন্ন লজিক দেখবেন, প্রেডিকেট লজিক, কি লজিক, ঠিক আছে? বা আপনারা তো ডিটাস্টে না ডিসক্রিট মেতে আসলে বিভিন্ন লজিক করে আসছেন এবং এই লজিকগুলো আপনারা এআই তেও করবেন। এআই তে করবেন এবং হচ্ছে প্রোলগে যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন দেখবেন বিভিন্ন প্রেডিকেট লজিকগুলো লাগে। এই প্রেডিকেট লজিকের উপর বেস করে আসলে এই লজিক প্রোগ্রামিং মডেলটা আসলে বিল্ড হয়েছে এবং এটা হচ্ছে খুব সুইটেবল হচ্ছে আপনার নলেজ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, ঠিক আছে? নলেজ প্রসেসিং, যেখানে হচ্ছে নলেজ ইঞ্জিনিয়ারিং বলতেছে, যেখানে আমার নলেজ প্রসেসিং করা হয়, ঠিক আছে? নলেজ প্রসেসিং করে বিভিন্ন অনেক বড় বড় ডেটা সেট থেকে আমি যদি একটা নলেজ বের করে নিয়ে আসতে পারি বা একটা মিনিংফুল আইডিয়া নিয়ে আসতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে নলেজ প্রসেসিং বা নলেজ ইঞ্জিনিয়ারিং অনেক একটা কারণ বলা হয়। এই নলেজ প্রসেসিং এর ক্ষেত্রে আসলে আপনার এই লজিক প্রোগ্রামিং মডেলটা দরকার হয়। এটার জন্য দুইটা কনকারেন্ট প্রোলগ এবং হচ্ছে পারলগ, দুইটার জন্য एग्जांपल দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নিন। আচ্ছা, এরপরে আজকে এখানে একটু দূরেই থাকি। এরপর আমরা হচ্ছে এই প্যারালাল ল্যাঙ্গুয়েজ এবং কম্পাইলার গুলো দেখব। নাকি শেষ করে দিব? ইয়ে আছে আর একটু শেষ করে দিব, আর একটু বসবেন, শেষ করে দিব, আর একটু রাখবো না শেষ করে দিব বলেন তো? ম্যাম আজকে থাকবো। আজকে আজকে থাকবো পরে। আজকে থেকে থাকবেন? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকুক। নেক্সট আমরা তাহলে প্যারালাল ল্যাঙ্গুয়েজ এন্ড কম্পাইলার এখান থেকে শুরু করব, ঠিক আছে? তো আপনাদের